আমরা যে টি শার্টটা পরি বা ধরুন সকালে যে কফিটা খাই এর পেছনের গল্পটা কিন্তু বেশ জটিল। বিশ্ব বাণিজ্যের এই বিশাল খেলায় ন্যায্য বা ফের শব্দটার আসল মানে ঠিক কি, চলুন আজ এই ন্যায্যতার দামটা একটু ব্যবচ্ছেদ করে দেখি। ভাবুন তো, একটা সাধারণ টি শার্ট বা সকালের এক কাপ কফি খুব সহজ একটা কেনাকাটা মনে হতে পারে, কিন্তু আমাদের হাতে আসার আগে এই পণ্যগুলো ঠিক কতটা দীর্ঘ পথ পাড়ি দেয়, আর এর জন্য আমরা যে দাম দিই তা কি আসলেই ন্যায্য? এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। তো প্রথমেই বুঝতে হবে ফেয়ার ট্রেড ধারণাটা আসলে কি। বাণিজ্যের ন্যায্যতার এই যে প্রশ্নগুলো, এর উত্তর খুঁজতেই একটা আন্দোলনের জন্ম হয়েছিল, যা আজ বিশ্বজুড়ে পরিচিত। 4টি বড় আন্তর্জাতিক ফেয়ার ট্রেড সংস্থার একটি জোট ফাইন এই সংজ্ঞাটা তৈরি করেছে। এখানে দেখুন, মূল শব্দগুলো হলো সংলাপ, স্বচ্ছতা আর পারস্পরিক সম্মান। মানে এটা কেবল পণ্য কেনাবেচা নয়, তার চেয়েও বেশি কিছু। এটা একটা অংশীদারিত্বের সম্পর্ক। আর মজার ব্যাপার হলো, এটা কিন্তু কোনো নতুন ট্রেন্ড নয়, এর শেকড় আসলে অনেক গভীরে। ভাবুন, সেই 1940-এর দশকে ছোট ছোট চার্চের দোকানে পণ্য বিক্রি দিয়ে শুরু। এরপর 1968 সালে জাতিসংঘের ট্রেড নট এড স্লোগানটা খুব জনপ্রিয় হয়, আর অবশেষে 2002 সালে এসে একটা সমন্বিত আন্তর্জাতিক সার্টিফিকেশন মার্ক চালু হয়। মানে সময়ের সাথে সাথে এই আন্দোলনটা বিকশিত হয়েছে। আচ্ছা, আমরা ফেয়ার ট্রেডের সংজ্ঞা আর ইতিহাস তো জানলাম। এখন চলুন এই ধারণা থেকে বেরিয়ে একটা একেবারে বাস্তব আর বিশাল উদাহরণ দেখি। দেখব কিভাবে দুটো বড় অর্থনৈতিক শক্তির মধ্যেকার চুক্তিতে এই নীতিগুলো প্রয়োগ করার চেষ্টা করা হয়। ইউরোপীয় ইউনিয়ন আর বাংলাদেশের মধ্যে বছরে 22 বিলিয়ন ইউরোরও বেশি বাণিজ্য হয়। ভাবা যায় কত বড় একটা অঙ্ক। এই বিপুল পরিমাণ বাণিজ্য সম্পর্কও কিন্তু সরাসরি লক্ষ লক্ষ মানুষের জীবন আর জীবিকার উপর প্রভাব ফেলে। এই চারটা দারুণভাবে একটা জিনিস তুলে ধরে। এই যে বিশাল বাণিজ্য, এর প্রায় 94% টেক্সটাইল বা পোশাক শিল্পের ওপর নির্ভরশীল। মনে আছে একদম শুরুতে টি শার্টের কথা বলেছিলাম? এই ডেটাটাই সেই সাধারণ পণ্যটার পেছনের বিশাল বৈশ্বিক অর্থনীতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। রানা প্লাজা ধসের মতো একটা ভয়াবহ দুর্ঘটনার পর বিশ্বজুড়ে একটা চাপ তৈরি হয়, আর তার প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন একটা সাস্টেনেবিলিটি কম্প্যাক্ট চালু করে। এর লক্ষ্যই ছিল বাংলাদেশের পোশাক শিল্পে শ্রমিকদের অধিকার আর কারখানার নিরাপত্তা উন্নত করা। এখান থেকেই বোঝা যায় বিশ্ব বাণিজ্য আর মানবিক অধিকার আসলে কতটা ওতপ্রোতভাবে জড়িত। আন্তর্জাতিক চুক্তি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একজন সাধারণ কারিগরের ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। চলুন এবার বড় পরিসর থেকে সরে এসে দেখি এই ডিজিটাল যুগে একজন ক্ষুদ্র উদ্যোক্তা কিভাবে তার ব্যবসার জন্য ন্যায্যতার পথ খোঁজেন। ধরুন, একজন কারিগরের সামনে দুটো জনপ্রিয় প্ল্যাটফর্ম। এর ফি হয়তো কম, কিন্তু ক্রেতার সংখ্যা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে। অন্যদিকে অ্যামাজন হ্যান্ডমেডের দর্শক বিশাল, কিন্তু তাদের ফি অনেক বেশি আর যোগ দেওয়ার প্রক্রিয়াও বেশ কঠিন। এমনকি অ্যামাজন তাদের FBA বা ফুলফিলমেন্ট বাই অ্যামাজন সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারির দায়িত্ব নিতে পারে। তার মানে প্রত্যেক কারিগরকে ব্যবসার প্রসার আর খরচের মধ্যে একটা কঠিন ভারসাম্য খুঁজে বের করতে হয়। আসল কথাটা হলো খরচ। এখানে প্রতিটি বিক্রির ওপর খরচের পার্থক্যটা একদম স্পষ্ট। অ্যামাজনে একটা নির্দিষ্ট 15% ফি, কিন্তু এটসিতে সেখানে একাধিক ছোট ছোট ফি একসাথে যোগ হয়। এই আর্থিক হিসাবটাই কিন্তু অনেক বিক্রেতার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এতক্ষণ তো আমরা ফেয়ার ট্রেডের আদর্শ আর প্রয়োগ দেখলাম, কিন্তু প্রশ্ন হলো, এটা কি আসলেই কাজ করে? এখন সময় এর কার্যকারিতা নিয়ে কিছু কঠিন প্রশ্ন তোলার, আর এর সমালোচনার দিকগুলো একটু খতিয়ে দেখার। এই উদ্ধৃতিটা বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। এটা স্বীকার করে যে এই ব্যবস্থাটা নিখুঁত নয় এবং এর অনেক চ্যালেঞ্জ ও সমালোচকও রয়েছে। এই প্রশ্নটাই সমালোচনার মূল ভিত্তি তৈরি করে। ক্রেতাদের দেওয়া যে অতিরিক্ত অর্থ বা প্রিমিয়াম, সেটার যাত্রাটা কোথায় গিয়ে শেষ হয়? তাকে সত্যি উৎপাদকের হাতে পৌঁছায়? এই বিষয়গুলো থেকেই বোঝা যায় ন্যায্যতা নিয়ে এত বিতর্ক কেন। সার্টিফিকেশনের চড়া খরচ, ক্রেতাদের দেওয়া অতিরিক্ত অর্থের সঠিক ব্যবহার না হওয়া আর বাজারের ওপর এর সম্ভাব্য নেতিবাচক প্রভাব, এই সবকিছুই ফেয়ার ট্রেড মডেলের কার্যকারিতা নিয়ে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। আলোচনার শেষে আমরা আবার একদম শুরুতে ফিরে যাব, মানে ক্রেতার কাছে। কারণ এই সব জটিল স্তর, সেটা বৈশ্বিক হোক, ব্যক্তিগত বা সমালোচনামূলক, সবকিছুই শেষ পর্যন্ত আমাদের সিদ্ধান্তের সাথেই যুক্ত। তাহলে আমরা দেখলাম যে একটা সাধারণ ফেয়ার ট্রেড লেভেলের পেছনে আসলে কতটা গভীর আর স্তরযুক্ত বাস্তবতা লুকিয়ে আছে।
বড় আকারের বাণিজ্য নীতি থেকে একজন কারিগরের ছোট ব্যবসার সিদ্ধান্ত পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই বেশ জটিল। শেষ পর্যন্ত প্রশ্নটা আমাদের সবার জন্যই। এই সমস্ত তথ্য জানার পর একজন সচেতন ক্রেতা হিসাবে আমাদের কেনাকাটার সিদ্ধান্ত এবং ন্যায্যতার নিজস্ব সংজ্ঞা কী হওয়া উচিত, এই ভাবনাটার অবকাশ রইল।